বৃষ্টি পছন্দ অনেক। ভদ্রলোকের হঠাৎ প্রশ্নে খানিক চমকে উঠল তে। বৃষ্টি আবার কার না পছন্দ? আকাশপথ পাড়ি দিয়ে জমিন ঘেঁষে যায় যে জল, তাকে পছন্দ না করে থাকা যায় নাকি? অদ্ভুত। কিন্তু এখন ভদ্রলোককে জবাব দেবে কিনা দেবে না, সেই বিষয়ে দ্বিধা জড়িত অবস্থার সম্মুখীন হয়ে পড়ল। আর চোখে লোকটাকে মাথা থেকে পা অব্দি দেখে নিল। ভদ্র সমাজের ভদ্র নাগরিক মনে হচ্ছে। তবুও একটা কথা আছে না, উপর দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট। মনে যদি লোকে ভেজাল থাকে। চেহারা আর পোশাক দিয়ে কি আজকাল মানুষ চেনা যায় নাকি? তারপরও যেহেতু তার পছন্দের বৃষ্টি নিয়ে প্রসঙ্গ উঠেছে, জবাব না দিয়ে আর থাকা যাবে না। ভেবে চিন্তে ইতস্ত অনুভূতি নিয়ে জবাব দিল, বৃষ্টি কার না পছন্দ? আমার পছন্দ নয়। ভীষণ অবাক হলো। কেন? বাড়ি এই যে আটকে রেখেছি স্টেশনের সামনে, না পেয়েছি বাস আর না পেয়েছি সিএনজি। রাত ঘনিয়ে এসেছে মিস, বাড়ি যেতে হবে তো। সারা রাত তো আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। মনের ভেতরকার ভয় খানিকটা কমে আসলো তের। ভদ্রলোক বেশ মিষ্টি কথা জানে তো, কিভাবে কথার জালে ফেলে জবাব আদায় করে নিলাম। সাথে তার ভয়টাও অনেকাংশে কমিয়ে দিতে সাহায্য করলুম। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে সে স্টেশনের আশেপাশে আবারও নজর রাখল। এই একটি মাত্র দোকান খোলাম, আর এখানটাই জোরালো অবস্থায় 4-5 জন পুরুষ রয়েছে। আর তাদের লোভাতুর দৃষ্টি টের পানে কখন থেকে। বারবার তার শরীরে আপ ডাউন করছে এক একজনের নজর। ব্যাপারটা বেশ নার্ভাস করে তুলছে তাকে। তুমুল বৃষ্টির মধ্যে যে হাঁটা ধরবে তার উপায়ও নেই, কারণ পরনে শাড়ি, তাও আবার জর্জেটের। শাড়ি পরে কি বৃষ্টিতে ভিজে যাওয়া সম্ভব? অসম্ভব। দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় না পাওয়া তীর দিক তাকিয়ে সাথে দাঁড়ানো ভদ্রলোক হেসে বলল, একটি সাজেশন দেব মিস? আপনি এদিকটায় আসুন, আমি ওইখানটায় দাঁড়াই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। প্রখর বৃষ্টির মাঝে দুটানায় ভুগতে থাকা সে ভদ্রলোকের জায়গায় দাঁড়ালো, আর ভদ্রলোক তার জায়গায়। এবার সেই কুদৃষ্টিগুলো আর তার নাগাল পাচ্ছে না। একটু সন্তুষ্ট অনুভব করে সে বলল, ধন্যবাদ মিস্টার। পুরুষটি শব্দ করে হাসল। মিস্টার জিয়ন জাংকুক। পুরুষটি নিজের নাম বলল। ভদ্রতার খাতিরে তারও তো নিজের নাম বলা দরকার, তাই না? বলবে কি? বললেই বা কি হবে? তিন দ্বিধাগ্রস্ত মুখমণ্ডল দেখে তার নারাজি জাংকুক বুঝে ফেলল। ইনতেয়ং তে, বেশ সুন্দর নাম। ধন্যবাদ। জাংকুক হাত ঘড়িতে চোখ বোলালো। ঘড়িতে সময় 11:45। অনেক রাত হয়ে যাচ্ছে, আর খুব সম্ভবত আজ বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। ভিজে যে চলে যাবে সেই বিবেকও তার নেই। সামনে একটি মেয়ে, এত রাতে একা দাঁড়িয়ে, আর সে চলে যাবে, বিবেকহীন হবে ব্যাপারটা। 11:45 বাজছে। আপাতত বৃষ্টি থামবে বলে মনে হয় না। চোখ মুখে চিন্তার ছাপ চলে এলো তেরো। ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। সকলে বাড়িতে নিশ্চয়ই চিন্তায় বেকুল হয়ে আছে। একটা কল করবে যে সেই উপায়ও নেই, কারণ ফোনে চার্জ নেই। আনসার মন নিয়ে সে ভয় পেতে শুরু করল। এই ভদ্রলোক চলে গেলে তার কি পরিণতি হতে পারে ভাবতেই শরীর শিহরে উঠছে। আপাতত একদম সেফটি নেই এখানে জাংকুক ছাড়া। আনমনে বলল, আমার পরিবার ভীষণ টেনশন করছে হয়তো। একটা ফোন কল করে জানিয়ে দিন ফোন বন্ধ হয়ে আছে, চার্জ নেই। আমারটা ব্যবহার করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। একটু সংকোচ হচ্ছে তার, তবুও পরিস্থিতির শিকার হয়ে জাংকুকের সেলফোন নিল। ছোট ধন্যবাদ জানিয়ে বাড়িতে কল লাগালো। হয়তো তার মা কিম sok জিন ফোন হাতে নিয়ে বসেছিল। মিনিটে কল রিসিভ হলো। ঠিক আছিস তো মা? কোথায় তুই? কখন থেকে কল করে যাচ্ছি। ফোনে চার্জ নেই মা, এই তো স্টেশনের সামনে দাঁড়িয়ে, আশেপাশে গাড়ি দেখছি না কোনো, তার উপর বৃষ্টি। বৃষ্টি খানিকটা কমলেই ফিরবো, চিন্তা করিও না। তুই দাঁড়া, তোর বাবা আসছে নিতে তোকে। পাগল হলে
নাকি ঘন্টা খানিকের রাস্তা, বাবাকে বেরোতে না করে দাও, বরং আমার জন্য খিচুড়ি পাকাতে পারো, উইদার ডিমান্ড, সাথে আমারও। পরপর তার বাবা কিম নামজুনের প্রশান্ত এবং গম্ভীর কণ্ঠের সুর শোনা গেল। রাত কয়টা বাজে? এই বন্ধুর পার্টি জয়েন করার ধরন, বাবার অবাধ্যতা করে চলে গেলেন, এখন কোথায়? স্টেশনের সামনে। এত রাতে এই প্রখর বৃষ্টির মধ্যে কতটা ভয়ঙ্কর ওখানটায় জানো? সাবধানে থাকো, আমি আসছি। বাবা তুমি আসতে আসতে অনেক দেরি হবে, আমি বেরোচ্ছি, রাখি, এটা অন্যের ফোন। নামজুনকে পাল্টা কথা বলবার সুযোগ না দিয়ে কল কেটে দিল। জাংকুককে ফোন ফেরত দিয়ে সে লক্ষ্য করলো বৃষ্টি কমছে না, বরং বাড়ছে। হঠাৎ ওখানকার কটু দৃষ্টি নিক্ষেপ করা পেটুলুক সামনে চলে এলো জাংকুককে ডেঙিয়ে। এর মাথা থেকে পা অব্দি চোখ বোলাতে গিয়ে বিশ্রী ভঙ্গিমা নিয়ে বলল, ওই যাবা, আমার গাড়ি আছে, আহ না দিয়াহি। তার চোখ জোড়া কপালে উঠে এলো, চমকে জাংকুকের দিক ঠেলে আসলো। এক অস্বাভাবিক ভয়ে তার শরীর কেঁপে উঠল। জাংকুকের সুন্দর ভ্রুজোড়া তখন কুঞ্চন হয়ে আছে। আপনাকে কি সে বলেছে সাহায্য লাগবে? সাবলীল ভঙ্গিতে লোকটি জাংকুককে একবার দেখে আবারও তের দিকে নজর রাখলো। ও সাইরা দেব ভাবছো? না খাইয়া ছাড়বো না। কথায় আছে না, উপর দিয়া ফিটফাট নিচ দিয়া সদরঘাট। দেখা যাইব, খাইয়া আবার বন্ধুর কাছে দিয়া দেব। এতে ভালো আমার লগে আহো, আমি একাই। জাংকুক মুহূর্তে কাঁপতে থাকা তীর সামনে চলে এলো, মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরলো লোকটার সামনে। গেট লস্ট, না হলে নারী নির্যাতন কেস দিয়ে সারা জীবনের জন্য জেলে ভরে আসবো, থার্ড ক্লাস। এ দু হাত পেঁচিয়ে নিজেকে আঁকড়ে ধরে আছে। বাবার কথা না মেনে এসে বিরাট ভুল করে বসেছে তা অনুমান করছে। মনের মধ্যে বড় আশঙ্কা জন্মেছে, যদি তার সাথে কিছু একটা হয়ে যায়। আর একটি সেকেন্ডও ও এখানে দাঁড়ানোর সাহস বা শক্তি কিচ্ছু পাচ্ছে না। এদিকে জাংকুকের রাগ এখনো সপ্তমে ওঠে। হিংস্র বাঘের ন্যায় পেটুলুকের দিকে দৃষ্টি ছুড়ে এর দিক ফিরল, নিজের শরীরের কোট খুলে তার সামনে ধরল। বিশ্বাস করবেন আমায়, ঠকবেন না, উপর আল্লাহর কসম, এটা পরে নিন, বৃষ্টির মাঝে চলুন, এখানে থাকাটা আপনার জন্য সেফ নয়। জাংকুকের ধীর কণ্ঠের এক একটা শব্দ তের কানে বাজতে লাগলো। বিশ্বাস করতে ইচ্ছে করলো সামনে দাঁড়ানো অজানা লোকটিকে। ভয়ের রাশ ছেড়ে জাংকুকে বাড়িয়ে ধরা কুট পরে নিল। এই লোভহীন দৃষ্টি কখনোই খারাপ লোকের হতে পারে না। বাজে চিন্তা ভাবনা সরিয়ে মনকে শান্ত করার চেষ্টা করলাম। এদিকে জাংকুক ততক্ষণে 4-5 পলিথিন সঞ্চয় করে নিজের হাত ঘড়ি, মানি ব্যাগ, সেলফোন গুছিয়ে নিয়েছে। বেশ সংকোচ কণ্ঠে বলল, আমার ব্যাগে রাখতে পারেন। জাংকুকের কোনো দ্বিধা নেই, সে সহজ সরল ভঙ্গিতে এগিয়ে দিল। তারপর 1 সেকেন্ডও অপেক্ষা করেনি দুজন। প্রখর বৃষ্টির মধ্যে হাঁটা ধরল এবং চপচপে ভিজে গেল মুহূর্তে। পেছন থেকে কুৎসিত হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তাদের দ্রুত পায়ের গতিতে ধীরে সুস্থের হাসির শব্দ বিলীন হয়ে আসছে। নিঃশব্দতার মাঝে শুধু বৃষ্টি, ডানে বামে সবখানে নেই কোলাহল, নেই যানজট, আছে শুধু বৃষ্টি এবং ল্যাম্প পোস্টের হলদেটের আলো। এক একটি বৃষ্টির স্পর্শ বয়ে আনছে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূতি, আর ল্যাম্প পোস্টের আলোয় ভালো লাগা চেয়ে আছে মনের কোণায়। সে সবসময় আশা করেছে এমন একটি দিন আসবে যখন সে মধ্যরাতে জীবন সঙ্গীর সাথে বৃষ্টির মাঝে ভিজবে ল্যাম্প পোস্টের আলোয় রেখায়, এবং তা আজ খুব অনায়াসে পূরণ হয়ে গেল এক অজানা ভদ্রলোকের সাথে। এই নিয়ে সে শতবার আর চোখে জাংকুকের দিক তাকিয়েছে। সাদা শার্ট ভিজে জাংকুকের সুঠুম দেহ স্পর্শ দৃশ্যমান তার চোখের সামনে। লম্বা চওড়া দেহের এই ভদ্রলোককে সুদর্শন না বললে যেমন চলেই না। জুতো জুড়ো খুলে ফেলুন, হাঁটতে সুবিধে হবে। জাংকুক হঠাৎই বলে উঠল কথাটি। এবার লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল। জাংকুক এভাবে প্রচন্ড লম্বা, উঁচু জুতো পরে তাকে খাটো দেখাচ্ছে তার সামনে। জুতো জুড়ো খুললে তো তাকে দেখাই যাবে না। হাঁটতে অস্বস্তি হচ্ছে, মাথায় রেখে জুতো জুড়ো শেষ পর্যায়ে খুলে হাতে নিল। এবার খেয়াল করলো সে জাংকুকের কোণে পর্যন্ত পৌঁছেছে। 19 বছর জীবনে সে কখনো হাইট নিয়ে আফসোস করেনি।
কারণ সদাশয় তার হাইট পারফেক্ট মনে হয়েছে। কিন্তু আজ বাড়ি কোথায়? ধানমন্ডি 33। জাঙ্কুকের প্রশ্নে খুব দ্রুত জবাব দিয়ে জিভ কাটলো তে। খুব বেশি বলে ফেলছে কি? বাড়ির সম্পর্কে অজানা কাউকে বলাটা কি ঠিক হলো? আমারও সেকশন। এবার চুপ হয়ে রইল তে। জাঙ্কুক শব্দ করে হাসলো। এতটাই সন্দেহজনক মনে হচ্ছে আমাকে? আপনাকে বাড়িতে যেতে সাহায্য করব, বিধায় প্রশ্নটা করা। তের খারাপ লাগলো, সে তো একটি মেয়ে, এভাবে একা একজন পুরুষের সাথে এই প্রথম চলাচল করছে। সন্দেহ ভয় তো থাকবেই। তারপরে যে পরিস্থিতিতে পড়েছিল, অন্য কোনো মেয়ে হলে কেঁদে কেটে মাটিতে পড়ে থাকতো। মনের কোনায় ভয়, ভালো লাগা, সন্দেহ নিয়ে সে দুটানায় ডুবে আছে। জাঙ্কুক কি খারাপ অনুভব করছে? বলবে কি খুলে? কিন্তু কি বলবে? ভেতরে খানিকটা ভয় এখনো রয়েছে এই নির্জনতা দেখে। হঠাৎ সামনে কিছু ট্যাক্সি দেখে খুশি হয়ে উঠল তার মন। দ্রুত এগোতেই দেখলো জাঙ্কুক সেখানে যাচ্ছে না, বরং সামনে হাঁটছে। তে সন্দেহ দৃষ্টিতে বলল, এই যে সামনে ট্যাক্সি, এখান থেকে নেওয়াটা বেশ রিস্ক। মেন রোড থেকে নেব, চলুন। জড়তা কাজ করছে তার মধ্যে। মনে মনে বিশাল প্রীতিজনক ভয়াবহ কিছু ঘটনা ভাবতে বসলো। এদিকে জাঙ্কুক তার চোখ মুখের অবস্থা দেখে থেমে গেল। কণ্ঠে একটু দ্রোধ নিয়ে বলল, আমি বুঝতে পারছি আপনার ভয়ের কারণ, কিন্তু আপনার ভয়ের পাত্র আমি। সেটা হজম করতে পারছি না ঠিক। 1 ঘন্টা আমি সেখানে দাঁড়িয়েছিলাম বিকজ অফ ইউ। চাইলে ভিজে চলে আসতে পারতাম, কিন্তু আপনাকে ওই বাজে লোকদের সামনে রেখে আসতে বিবেক পাচ্ছিলাম না। এখন আমি যে কোনো ট্যাক্সি নিয়ে চলে যেতে পারি, কিন্তু আপনার কথা ভেবে ঠাই হয়ে আছি। একজন সুন্দরী রমণীকে রাত 12টায় পেলে এই ধরনের পুরুষদের মাথা ঠিক থাকে না। কি থেকে কি ঝামেলায় পড়বো বলা যায় না। একটু কষ্ট করে সচেতন পথ নেওয়াটা ভালো না? এবার স্তব্ধ হয়ে গেল। নিশ্চুপ চোখ জোড়া জ্বালা করতে শুরু করলো। জাঙ্কুক কি বলতে চাইছে সে বোঝা? হ্যাঁ বোঝাই তো। উটকল ঝামেলা সে। ভাবতে তার চোখের কোণে জল জমতে শুরু করেছে। অভিমানে বুক ফুলে উঠেছে। বৃষ্টির ছোঁয়ায় এবং ল্যাম্প পোস্টের হলদে আলোয় তাকে একটা সতেজ নীল ফুল দেখাচ্ছে জাঙ্কুকের চোখে। খানিকটা মায়াবী তো খানিকটা সহজ সরল। ছোট নিঃশ্বাস ফেলে সে তের হাত থেকে জুতো জোড়ো নিজের হাতে নিয়ে হাঁটা ধরলো। হতভম্বতে দ্রুত চেঁচালো, আরে কি করছেন? আমার কাছে দিন। শাড়ি ধরবেন নাকি জুতো না ব্যাগ? আমি পারবো সব একত্র ধরতে। জাঙ্কুক হাসলো এবং পরপর ব্যাগটিও তের হাত থেকে নিয়ে নিল। কি করছেন? তে চেঁচাতেই জাঙ্কুক বলল, আবার ভাববেন না যে আপনার ব্যাগ চুরি করার মতলবে গেছি। আমি খুব সাধারণ একজন মানুষ। আপাতত জেন্টলম্যান সাজার চেষ্টায় মেতেছি, চলুন। আরে না, দিন না প্লিজ। আরে থাক না প্লিজ। তে কিং কর্তব্য বিমূঢ় এই না রাগ দেখালো। এত দ্রুত রাগ শেষ। আর চোখে জাঙ্কুকের দিক পুনরায় তাকালো, যিনি মন খুলে হাসছে। খেয়াল করলো জাঙ্কুক হাসলে তার দুগালে টুল পড়ে। অদ্ভুত সুন্দর। জুতো হাতে জাঙ্কুক তীর পাশে হেঁটে চলেছে। সামনে ফ্লাইওভারও দেখা যাচ্ছে এবং মাত্র একটি ট্যাক্সি এসে থেমেছে। জাঙ্কুক সজোরে ডাকলো, ওই মামা যাবানি? ট্যাক্সিতে একজন মধ্যবয়সী ড্রাইভার। সে বলল, কই যাইবেন? ধানমন্ডি 33। মেলা দূর, এত রাইতে যামু না। চলেন না মামা, সাথে আছে নারী, উইদাউট গাড়ি। ভীষণ বিপদে পড়েছি, আপনি ছাড়া আমাদের গতি নেই। কি অমায়িক সুন্দর ব্যাপার। এর বেশ ভালো লাগলো শুনতে। সে টেরা চোখে বেশ কয়েকবার জাঙ্কুককে দেখে নিল। জাঙ্কুক তখন ড্রাইভার মামাকে মানাতে ব্যস্ত। ড্রাইভার মামা তখন পেছনে দাঁড়ানো তেকে দেখে চিন্তায় পড়ল। এত দূর যাইবার তেল নাই, মিরপুর পর্যন্ত যাওয়া যাইব। জাঙ্কুক একটু ভাবতে বসলো। মিরপুর 2-এ থামলে বাস পাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, 400 হইলে যামু। সমস্যা নেই, আপনি শুধু চলুন। গাড়িতে বসতে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তে। ভিজে থাকা চুলগুলো ছাড়তে লাগলো। খেয়ালই করলো না জাঙ্কুকের চোখ জোড়া। যে চোখ জোড়া তার পানে তাকিয়ে দ্রুত অন্যদিকে ফিরে গেল। খারাপ লাগছে তে?
খানিক চমকে উঠল। এমন ভাবে ডাকছে যেমন তারা দুজন ছোট কাল থেকে পরিচিত, আর এমন গভীর কণ্ঠে তার নামখানাও বেশ অদ্ভুত সুন্দর শোনাচ্ছে। না, ঠিক আছে, একটু চোখ বুজে মাথা হেলে রাখুন, বেটার ফিল করবেন। তারপর জাঙ্কুকের ধ্যান ড্রাইভার মামার দিকে। তো মামা, এত রাতে এখনো রাস্তায় যে, বাড়িতে মামি বুঝি রাগে না? ড্রাইভার মামাও যেমন মুহূর্তে ফ্রি মাইন্ডেড হয়ে গেল। মুখ ভরে হেসে মন খুলে বলতে লাগলো, রাগে না আবার, মুখ ফুইলা বইয়া রইব, আমি ফিরলে কথাই কইব না, কত শত কিছু কইয়া মানাইতে হয়, আপনি তো জানবেনই, আপনারও তো আছে পাশেই। তীর কাল দুটো গরম হয়ে উঠল। ড্রাইভার মামা তাদের ভুল বুঝেছে, সে আশা রাখলো হয়তো জাঙ্কুক ব্যাপারটা ক্লিয়ার করবে, কিন্তু না, বরং জাঙ্কুক ও ড্রাইভার মামার সাথে শব্দ করে হাসলো, কিন্তু আমোদ করলো না। সে দ্বিধায় পড়লো, কিন্তু প্রশ্ন করার সাহস পেল না। ট্যাক্সির পর্দা সরিয়ে দিতে বৃষ্টি থেকে পুনরায় ছুঁয়ে দিতে শুরু করেছে। বাইরে বৃষ্টি তখন ভিড়। জাঙ্কুক নিজের দৃষ্টি বাইরে রেখে প্রশ্ন করলো, এত রাত করে কোথা থেকে ফেরা হয়েছিল? জি, বাড়তি পার্টি, উইদাউট প্রোটেকশন, কোনো পার্টিতে না যাওয়াটাই শ্রেষ্ঠ, আর এতটা দূর হলে তো কথাই নেই। পার্টি হচ্ছে আনডিপেন্ডেন্ট ফাংশনাল অ্যাক্টিভিটিস, কখন এটার সমাপ্তি কেউ জানবে না, আর আপনি শেষ না করে ফিরতেও পারবেন না, তাই অবশ্যই সাথে বড় ভাই বা বাবা বা অন্য কেউ মাস্ট রাখতে হবে। এত যুক্তিকর কথা বলে কি প্রমাণ করতে চাই? তুই মাথা মোটা। আপনি কোথা হতে ফিরলেন? বসের সাথে আউট অফ টাউন ছিলাম মিটিং নিয়ে, অবশ্য আমি সেখানে কোনো হোটেল দিকে থেকে যেতে পারতাম, বাট স্টিল আই ফিল মোর ইট ইজ হোয়েন আই এম হোম। তো পড়াশোনা চলছে? অনার্স প্রথম বর্ষে এবার। ছোট তাহলে, এখনো অবুঝ বয়সে আছেন। বাড়ি থেকে এত দূর একা বেরোনোর পারমিশন কিভাবে পেলেন? আজ শাড়ি পরিহিত থেকে দেখে বন্ধু জিমিন বলেছিল তাকে আজ নারী জাতি লাগছে। অনার্স প্রথম বর্ষের পড়ুয়া মেয়ে, তা কেউই বলবেই না। এখন জাঙ্কুকের কথায় বুঝতে পারলো জাঙ্কুক তাকে জিমিনের বলা নারী জাতিই মনে করছে। না বলে বেরিয়েছিলাম, তারপর পৌঁছে ফোনে জানিয়েছি। একটু রেগেছিল বাবা, কিন্তু জিমিনের কথাই মেনে নিয়েছে। এমনটা আর কখনোই করবেন না। ভাবতে পারছেন আজ কি দুর্ঘটনা ঘটতে পারত? দেখি নিজের মনের কথাগুলো বলবে। আসলেই ঠিক বলেছেন, আপনি না থাকলে আমার যে কি হতো তা কল্পনা করারও সাহস পাচ্ছি না। আপনি আজ ফেরেশতার ন্যায়পথ অনুসরণ করে আমার বাঁচাতে চলে এসেছেন, বড় কৃতজ্ঞতা। কিন্তু পরক্ষণেই অনুভব করলো মনের কোণায় এখনো লুকিয়ে থাকা ভয়ের কথা। এত দূর কৃতজ্ঞতা প্রকাশ করে কি হবে? এখনো অনেক দূরের রাস্তা। বাড়িতে শুই সালামত ফিরুক আগে, তারপর লাগলে পা ধরে থাকবে জাঙ্কুকের। 3-4 লাঠি দিয়েও ফেলতে পারবে না তাকে। মিরপুর খুব চঞ্চল এরিয়া, এখানে রাতে 2টো হোক বা ভোরের 5টা, মানুষ 1-2 জন ঠিক থাকবে, কিন্তু এমন আকাশ ফাটা ঝড় বৃষ্টির মধ্যেও যে রাস্তায় 2-1 জন চুপিসারে ঘোরাফেরা করবে, এটাতে প্রত্যাশা করেনি। ট্যাক্সি থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে একজোড়া প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে চা খাচ্ছেন, আরেক জোড়া খুব দূরে বৃষ্টি থেকে আশ্রয় নিয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক তাকে ডাকলো খুব ধীর গলায়, যে পুরুষ তোমার মনের, যাকে তোমার পছন্দের, তার পুরুষশালী কণ্ঠে উচ্চারিত নিজের নাম শুনতে কোনো নেশা ঝুঁকে মাতুয়ারার থেকে কম হবে না। এর ক্ষেত্রেও বুঝে তাই ঘটেছে। নেশা লেগেছে না লেগে যাচ্ছে? জি, আমার মানিব্যাগটা। ও হ্যাঁ। বাইরে বৃষ্টির তেজ তখনও প্রখর, তাই বেরোতে নিলে জাঙ্কুক না করে দেয়, বসে থাকুন। তারপর ড্রাইভার মামাকে ইশারা করলো আর একটু সামনে যেতে, যেখানটায় একটি চায়ের স্টল রয়েছে। সেখানে পৌঁছাতে জাঙ্কুক নেমে যায়। মুহূর্তে হালকা পাতলা শুকনো সে পুনরায় ভিজে যায়। পেছনে বসে থাকা তে নিজের শরীরে থাকা জাঙ্কুকের কুটের দিক তাকালো। কুট পরেও তার শরীর কাঁপছে ঠান্ডা আবহাওয়ায়। তাহলে জাঙ্কুকের কি অবস্থা হচ্ছে? তার শরীরে তো শুধুমাত্র একটি পাতলা সাদা শার্ট। শাড়ি কিছুটা শুকিয়েছে ভেবে তে কুটটা খুলে ফেললুম। কুট হাতে সে দ্রুত বেরিয়ে
দৌড়ে স্টোরের সামনে চলে এলো। চুলগুলো ছাড়তে নিয়ে ভাবলো জাঙ্কুক আসলে ট্যাক্সি ভাড়া এবং কোট দুটোই একত্রে নেবে, কিন্তু টাকা কি নেবে? ড্রাইভার মামাকে পাঠিয়ে জাঙ্কুক ঘুরতে দেখতে পেল তের কীর্তিকলাপ। শাড়ি মানে সুন্দরী নারী, তাই তো? আর সাথে যদি হয় ভেজা বড় চুল, দু হাত ভর্তি চুড়ি এবং ব্রেস্টিং, অতুলনীয়। জাঙ্কুক এগিয়ে বলল, চা খাবেন? একদম খাঁটি দুধের চা। 2 নাম্বারের এই স্টোরের চা খুব মজার এবং ফেমাস। খেয়ে দেখেন কেমন। বলতে বলতে জাঙ্কুক দুটো চায়ের অর্ডার দিল। তে তখন সবাই চেয়ারে বসেছে। প্রায় আসেন বুঝি? হ্যাঁ, কম বেশ সবখানেই ঘোরা হয়েছে। কোথায় কোথায়? সেন্ট মার্টিন, সিলেট, রাজশাহী, আরো অনেক। ওয়াও, একা একা যান বুঝি? না, ফ্রেন্ড সার্কেল আছে, তারপর ওদের গার্লফ্রেন্ড। জাঙ্কুকের কথায় পেট টুট কাঁপছে, তারপরও প্রশ্ন করেই বসলো, আর আপনার? জাঙ্কুক শব্দ করে হাসলো, গার্লফ্রেন্ড না, নেই। তে কি প্রশ্ন করবে কেন নেই? আপনার মতো এত কনসিডারেট মানুষের কোনো গার্লফ্রেন্ড নেই, এটাকে বিশ্বাস করার মতো? জাঙ্কুক যেমন এর মনের কথা জেনে গিয়েছে, সে চা খেতে খেতে জবাব দিল, গার্লফ্রেন্ড থাকতেই হবে এটা মাস্ট নাকি? আজকাল ট্রেন্ড চলেছে, ওর গার্লফ্রেন্ড আছে, আমারও থাকতে হবে। আই এম নট লাইক দ্যাট। এর আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু মেয়ে মানুষ হিসেবে সে বেশি ডেসপারেট হয়ে যাচ্ছে, তাই নিজেকে সংযত করল। চা শেষ হতেই দুজন পুনরায় হাঁটা ধরেছে। বাস নেই রাস্তায় কোনো। খুব চোরাচুরি করে একটি সিএনজি পেয়েছে দুজন, ব্যাস চড়ে বসলো সেটাই। তের হাতে তখনও জাঙ্কুকের কোট। জাঙ্কুক নেয়নি, অগাত্য সে আবারও পরে নিল। সাহেবের শীত না করলেও তার করেন, তাই সে পরবে। হঠাৎই তের ব্যাগ প্রাইভেট হতে শুরু করেছে। জাঙ্কুকের সেলফোন বাজছে, একবার নয় বরং অনেকবার বেজেছে, কিন্তু তে বলেনি। এবার সে বলল, আপনার ফোন বাজছে, থাক বাড়িতে পৌঁছে দেখে নেব। সিএনজি এসে থেমেছে ধানমন্ডি লেকের সামনে। বৃষ্টিও অনেকাংশে কমে এসেছে। আশ্চর্যজনকভাবে তে দেখলো একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছাতা হাতে কিছুটা দূরে। ভালোভাবে পর্যবেক্ষণ করতেই চিনে ফেলল তার বাবাকে। বাবা! কিম নামজুন দ্রুত পায়ে এগিয়ে আসলেন। তে জাঙ্কুককে তার বাবার সাথে পরিচয় করাতে গিয়ে দেখলো জাঙ্কুকের চেহারার রং বদলাচ্ছে, সাথে তার বাবারও। জাঙ্কুক জি। আসসালামু আলাইকুম চাচা। কিম নামজুন পরক্ষণেই হাসতে শুরু করলেন। ওয়ালাইকুম সালাম বাবা, নিশ্চিন্ত করলে অনেক। চিন্তায় ছিলাম কার না কার সাথে আছে মেয়েটা। তে তখনও অন্ধকারে, মানে কি তার বাবা তাকে চেনে? নামজুন বুঝতে পারলেন জাঙ্কুককে দুজন দুজনকে চেনে নিয়েছে, তাই তিনি আর কিছু খোলাখুলি বললেন না, বরং নিজের মতো জাঙ্কুকের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে এগোচ্ছেন। বাড়ির সামনে পৌঁছাতে নামজুন দ্রুত মেয়েকে ভেতরে ঠেলে দিলেন। দ্রুত যাও, কাপড় চোপড় পরিবর্তন করো, ঠান্ডা লেগে যাবে। তে নিরাশ চোখে জাঙ্কুকের দিক তাকালো। পরিস্থিতি বেশ হতাশাজনক। সে কি মন মতো বিদায় জানাতে পারবে না? একটু সংকেত তো দিতে হবে, না হলে যদি জাঙ্কুক তাকে না খুঁজে। নাম্বারও দেওয়া নেওয়া হলো না। এদিকে কিম নামজুন তখনও কথা বলে যাচ্ছে জাঙ্কুকের সাথে। নামজুন ভিতরে যেতেই জাঙ্কুক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাবার পথে সে কপাল চাপড়ালো, কি ঝামেলা হলো? এটা তাহলে কিম নামজুন চাচার মেয়ে? আয় হায়! জাঙ্কুকের আম্মু আয়ু ছেলের জন্য ডাইনিং এ বসেন। ছেলে ফিরতেই তিনি দ্রুত তাকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে খাবার সার্ভ করতে ব্যস্ত হয়ে গেলেন। এদিকে জাঙ্কুক এখনো গভীর চিন্তায়। অবশেষে খেতে বসে সে মুখ খুলল। বাবা কি না করেছিল কিম নামজুন চাচাকে? তোর বাবার কি সেই সাহস আছে? আমি বলবো ছেলের পছন্দ আগে, পরিবার মিলে বিয়ে দিয়ে দিলে তোর হলো না। বছরের পর বছর সংসার করবি, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে না? জাঙ্কুক মনে মনে ছোটখাটো নিঃশ্বাস ছাড়লো, হুট করে বলে দিল, মা আমি এই বিয়েতে রাজি। তরকারি বাড়তে গিয়ে থমকে রইল আয়ু। কি? আমি তেকে বিয়ে করতে রাজি মা? এই
জানাতের। গত রাত সে উথাল পাতাল ভাবনায় রাত কাটিয়েছে। সকাল সকাল উঠে খুঁজতে বেরিয়েছে জাঙ্কুকদের বাড়ি। বাড়ি পেয়েছে, কিন্তু ভিতরে ঢোকার সাহস পায়নি। লুকিয়ে বেশ কয়েকবার ঘুরে এসেছে যদি জাঙ্কুক বেরোয়, কিন্তু না। বাড়ি ফিরে কল দেবার চেষ্টা করেছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। মনের আনসার নিয়ে তে এক প্রকার পাগল প্রায়। শুক্রবার 14 গোষ্ঠী দিয়ে বাড়িঘর ভরপুর, রান্না বান্না চলছে জমিয়ে। এই সন্দেহ দৃষ্টিতে সকলকে একবার দেখে নিল। কিছু একটা তো পাকাচ্ছে। কি পাকাচ্ছে তা ধরতে বেশ সময়ের প্রয়োজন হলো না, কারণ কাজিনরা এসেছে তাকে সাজাতে। আর সাজানোর মানে কি দাঁড়ায় তা তাকে আর বলতে হবে না। পাত্রপক্ষ দেখতে আসছে। মুহূর্তেই হাঙ্গামা শুরু করেছে বাড়িতে। বিয়ে করবে না, পাত্রপক্ষের সামনে যাবে না, কেউ থেকে বুঝিয়ে পারছে না। পরপর কিম নামজনের ধমকে কান্নাই শুরু করেছে সে। দরজা আটকে রেখেছে, কাউকে প্রবেশ করতে দেবে না, আর না বেরোবেও না। জাঙ্কুকের পরিবার যখন এসেছে তখনও নিজের রুমে বন্দী। তার হুটহাট চেঁচামেচি বসার ঘর থেকে সকলেই শুনতে পারছে। জাঙ্কুক সবে বসেছিল সোফায়, পরক্ষণেই হাসতে শুরু করল। তার ঠোঁট জুড়ে অমায়িক হাসি ফোটে। কিছুক্ষণ অপেক্ষা করে কিম নামজুনকে বলল, চাচা আমি কথা বলি তের সঙ্গে। বাবা মেয়েটা প্রচন্ড জেদি, যদি কিচ্ছু হবে না, ভরসা করতে পারেন। কিম নামজুনের সাই পেতে জাঙ্কুক তের রুমের সামনে এসে দাঁড়ালো। তাকে ঘিরে দাঁড়িয়ে তের চাচাতো মামাতো ভাই বোন। তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে সুদর্শন জাঙ্কুকের দিক। ভিতর থেকে রাগী গলায় হুশ হুশ শোনা যাচ্ছে। জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে ডাকলো, তে ডাস্টবিনে টিস্যু ফেলাতে নিয়ে থেমে গেল। চেনা পরিচিত সেই কণ্ঠের সুর শুনে নিজের কানকে যেমন বিশ্বাস করতে পারছে না, বিধায় ছোট আওয়াজ দিল, কে? আমি জাঙ্কুক। মুহূর্তে দরজা শব্দ করে খুলে গেল। জাঙ্কুক ব্লু ওয়েস্টার্ন শার্ট পরে আছে। তাকে লাগছে নিট, ক্লিন এন্ড ফ্রেশ। অপরদিকে তে পাগলের ন্যায় আছে, চুলগুলো কোনো নিয়মে নেই, হাতে তখনও ভেজা টিস্যু। জাঙ্কুক মুস্কি হাসলো, হেই। এই মিস? তে ছোট করে বলল, জি। পাত্রপক্ষের সামনে আসবেন না? হ্যাঁ। আমাকে বিয়ে করবেন না? হ্যাঁ। তের চোখ জোড়া টলমল হয়ে আছে। পাশে দাঁড়ানো কাজিন লিসা তের মাথায় টোকা মারলো, বোকা, দেখতে আসছে তোকে, তৈরি হবি নাকি ফেরত পাঠাবো? কাহিনী বুঝতে কিছুটা সময় লাগলো তের। মুহূর্তেই সব অভিমান যেমন ধুয়ে মুছে চলে গেল। দিয়ে গেল এক অদ্ভুত অনুভূতি। তে লাজুক চোখে আশেপাশে তাকিয়ে শেষমেশ জবাব দিয়ে ফেলল,